স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফৌজিয়া নওশিন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার হয়েছেন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান। আজ তাকে আদালতে নেওয়া হবে। ঢাকার সিএমএম আদালতে রয়েছেন সহকর্মী সোহাগ আহমেদ। সোহাগ, আরিফ হাসানকে কখন নাগাদ আদালতে তোলা হবে এবং তাকে যে মামলায় গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে পুলিশ কিছু জানিয়েছে কি? যে নওশিন, সকাল আপনি যেমনটি বলছিলেন যে আসলে গতকালকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কিন্তু দেশ টেলিভিশনের ব্যবস্থাপক পরিচালক আরিফ হাসানকে কিন্তু আটক করে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরবর্তীতে তাকে কিন্তু বিমানবন্দর থানায় একটি হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এই বিষয় সকালে কিন্তু 3 দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করেছে পুলিশ এবং কিছুক্ষণ আগে কিন্তু আদালতে তোলা হলে আদালত কিন্তু তার রিমান্ড শুনানি এবং শোনানো শেষ হয় এবং পরবর্তীতে কিন্তু রিমান্ড শুনানি শেষ হওয়ার পরে তাকে গারদে নেওয়া হয়েছে। কিন্তু আদালতে এখন পর্যন্ত আসলে রিমান্ড শুনানি কতদিন হয়েছে বা কদিন হতে পারে সে বিষয়ে কিন্তু রায় দেয়নি। রায়টি দুপুর 2টো নাগাদ এই রায়টা দেবেন বলে আসলে আমরা জানতে পেরেছি। এই মামলায় উল্লেখ করা হয়েছে যে ফরওয়ার্ডিং দেওয়া হয়েছে এসআই আব্দুল অদুদ। তিনি কিন্তু বলেছেন যে আসলে এজাহারভুক্ত অন্য যে আসামিরা রয়েছে হত্যা চেষ্টা মামলায়, সেই আসামিদের কে কোথায় আছে তাদেরকে গ্রেপ্তার বা আটক করার জন্যই তাকে কিন্তু রিমান্ডে নেওয়া জরুরি এবং তার কাছ থেকে কিন্তু জানা জরুরি যে আসলে অন্য আসামিরা কোথায় পলাতক রয়েছে। সেই কারণেই কিন্তু তাকে 3 দিনের রিমান্ড চেয়েছে আদালতে। এখন পর্যন্ত আমরা এই রিমান্ড শুনানির পরবর্তী করতে হবে বেলা 2টোয় আদালত কিন্তু তাকে শুনানির জন্য সময় বেঁধে দিয়েছে। আমরা আসলে অপেক্ষা করব যে কয়দিনে তাকে রিমান্ড মঞ্জুর করে আদালত। সিএমএম কোর্ট থেকে জানাচ্ছিলেন সহকর্মী সোহাগ আহমেদ। রাজধানীর কারওয়ান বাজারে পেট্রোবাংলা ভবন অবরুদ্ধ করেছেন চাকরি প্রত্যাশীরা। ভেতরে আটকা পড়েছেন কর্মকর্তা ও কর্মচারীরা। সেখানে রয়েছেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, কখন চাকরি প্রত্যাশীরা সেখানে জড়ো হয়েছেন আর কর্তৃপক্ষ এ বিষয়ে কিছু বলেছে কি এখন পর্যন্ত? নওশিন, সকাল 11টার দিকে মূলত এই পেট্রোবাংলা এলাকায় অবস্থান নেয় কিন্তু এই চাকুরি প্রার্থীরা। তারা বলছেন যে তারা এর আগেও অনেকবার চেষ্টা করেছেন পেট্রোবাংলার চেয়ারম্যানের সাথে দেখা করে বিষয়টি সমাধানের জন্য। তারা আসলে যে চাকুরি প্রার্থীর কথা বলছেন তারা 2022 সাল থেকে কয়েক ধাপে কিন্তু তারা লিখিত পরীক্ষা দিয়েছে, কিন্তু মৌখিক পরীক্ষাটি বাকি রয়েছে এবং মৌখিক পরীক্ষাটি শুধুমাত্র কয়েক ধাপে বিভিন্নভাবে পেছানো হচ্ছে, কিন্তু তাদের এই মৌখিক পরীক্ষাটা সম্পূর্ণ হচ্ছে না। এবং একই সাথে আপনাকে বলতে চাই নওশিন যে এই মৌখিক পরীক্ষাটা না দেওয়ার কারণে তাদের কিন্তু চাকরির যে বিষয়টি, চাকরি পাওয়ার যে বিষয়টি, 70টি পদে প্রায় 90টি পদে আসলে 17 ধরনের চাকরি ঝুলে আছে এই মুহূর্তে। আমরা একটু কথা বলতে চাই এখানে আসলে আন্দোলনরত যারা আসলে আপনাকে জানাতে চাই আপনাকে নওশিন, যেটি আপনি বলছিলেন যে এই পেট্রোবাংলা দুই পাশের যে গেট, একটি গেটে কিন্তু তারা তালা দিয়ে দিয়েছে এবং একটি গেটে কিন্তু তারা এখন অবস্থান করছে এবং যতক্ষণ না পর্যন্ত চেয়ারম্যান তাদের সাথে এই বিষয়টি সুষ্ঠু সমাধান দেবেন ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। আমরা একটু কথা বলতে চাই আপনাদের আন্দোলনটা আসলে কেন এত কঠোর অবস্থানে যাচ্ছে? আজকে স্যার আমরা ইতিপূর্বে আমাদের পেট্রোবাংলা অধীনস্থ যে কোম্পানি, তো তারা আমাদের কোনো যৌক্তিক কারণ ছাড়া বারবার স্থগিত করতেছে। এই জন্য আজকে আমাদের এক দাবি যে পেট্রোবাংলার চেয়ারম্যান স্যার এবং কর্তৃপক্ষ আমাদের ভাইবার ডেট দেবে এবং পরবর্তীতে নিয়োগ পরীক্ষা সম্পন্ন করবে। এই নিয়োগ পরীক্ষা সম্পন্ন করার জন্য চেয়ারম্যান স্যার যে আজকে আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত না দেয় আমাদের অবস্থান কর্মসূচি ত্যাগ করবো না। সেক্ষেত্রে আমরা স্যারের কাছে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আমরা অপেক্ষায় আছি এবং আমাদের কার্যক্রম চলছে। ইতিপূর্বে তারা বারবার যৌক্তিক কারণ ছাড়া কেন স্থগিত করতেছে এই বিষয়টা আজকে আমাদেরকে জানাবে। এই জন্য আজকে আমাদের এই অবস্থান কর্মসূচি। মামলার কথা বলছিলেন? মামলার বিষয় স্যার যে আমাদের যদি ছাত্রদেরকে হয়রানি করা হয়, এখানে কাউকে যদি কোনোভাবে হয়রানি করা হয়, কোনো মারধর করা হয় বিভিন্ন মাধ্যমে, সেক্ষেত্রে আমরা মামলা করতে পারবো। নওশিন, আপনি যেটি শুনছিলেন যে আসলে এখানে যারা আন্দোলনকারীরা রয়েছেন তারা কিন্তু বলছেন যে আসলে তারা যদি হয়রানির শিকার হয় প্রয়োজনে তারা আসলে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের কাছে এই বিষয়ে সহায়তা চাইবেন। তো নওশিন, এই ছিল আমার কাছে এখানকার সবশেষ তথ্য। কারওয়ান বাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী তানভীর খন্দকার।
দেশের উত্তরে তাপমাত্রা কমছে, ফলে শীতের তীব্রতা বাড়ছে। আজ সকালে দিনাজপুরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 14.2 ডিগ্রি সেলসিয়াস, যা গতকালকের চেয়ে 2 ডিগ্রি কম। আর পঞ্চগড়ের সকালের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15.6 ডিগ্রি সেলসিয়াস। কুড়িগ্রামে সকালের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 16.8 ডিগ্রি সেলসিয়াস। বকেয়া বেতনের দাবিতে ঢাকার আশুলিয়া নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের পোশাক শ্রমিকরা। এতে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট, ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। সেখানে আছেন সহকর্মী এম এ হালিম। হালিম, শ্রমিকদের আন্দোলনের কারণে মহাসড়কের এই মুহূর্তের অবস্থা আমাদের জানান। জি নৌসিন, এই গত বুধবার থেকে কিন্তু এই টানা 4 দিন যাবত এই বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের যারা শ্রমিক রয়েছে তারা কিন্তু এই নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে রেখেছে এবং আজ সকাল থেকে কিন্তু তারা এই প্রতিদিনের ন্যায় কিন্তু এই নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করেছে এবং সেই মহাসড়কের অবরোধে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন এখানে যারা শ্রমিক রয়েছে তারা কিন্তু কাঠের গুলি ফেলে আগুন ধরিয়ে কিন্তু তারা এখানে এই মহাসড়ক অবরোধ করে রেখেছে এবং শ্রমিকদের যেটি দাবি সেটি হচ্ছে অক্টোবর মাসের যে বকেয়া বেতন সেই বেতন কিন্তু এখনো কিন্তু এই বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের কর্তৃপক্ষ তারা পরিশোধ করেন এবং সেই সাথে এদের 4 বছরে যেটি ছুটি সহ অন্যান্য বোনাসের যে বেতনগুলো রয়েছে যেগুলি পাওনাদি সেগুলো কিন্তু তারা দাবি করছেন এবং সেই হিসেবে কিন্তু তারা আমরা দেখতে পাচ্ছি যে এই সকাল 8টা থেকে প্রতিদিন রাত 10টা পর্যন্ত তারা এই মহাসড়ক অবস্থান করছেন এবং তাদের দাবি দেওয়া নিয়ে কিন্তু এখনো কিন্তু কর্তৃপক্ষ কিন্তু তারা এখনো কোনো আশ্বাস পায়নি। সেই জন্য কিন্তু তারা এই মহাসড়কে অবরোধ করছেন এবং এই মহাসড়ক অবরোধের কারণে কিন্তু এই নবীনগর চন্দ্রা মহাসড়কে দীর্ঘ কয়েক কিলোমিটারের যানজট সৃষ্টি হচ্ছে এবং এই ব্যস্ততম মহাসড়ক যেটি উত্তরবঙ্গগামীর কিন্তু এই প্রবেশদ্বার যেটি এই চক্রবর্তী স্থানে কিন্তু এখানে এই বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের যারা শ্রমিক রয়েছে তারা এই অবরোধ করার কারণে যানজটের সৃষ্টি হয়েছে এবং এখানে অনেক যারা এখানে রাস্তায় চলাচল করে তারা কিন্তু ভোগান্তির মধ্যে পড়ছে এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ইন্ডাস্ট্রিয়াল শিল্প পুলিশের এই বেক্সিমকোর যারা শ্রমিক রয়েছে তারা কিন্তু বিক্ষোভ করছেন এই বকেয়া বেতন দাবিতে। তাদের আসলে এই বকেয়া বেতন না দেওয়ার কারণে কিন্তু শ্রমিকরা অনেকেই কিন্তু বিপাকে পড়েছে এবং তারা যেমনটি জানিয়েছেন তারা অনেকেই বাড়ি ভাড়া থাকে এবং তারা দোকান থেকে তারা বাকি তারা পণ্য নিয়ে তারা সংসার চালিয়ে থাকে। এই বেতন না দেওয়ার কারণে কিন্তু তারা বিপাকে পড়েছে এবং অনেক দোকানে কিন্তু তাদের বাকি দিচ্ছেন এবং বাড়ি ভাড়া যেখানে থাকে সেখানে কিন্তু বাড়িওয়ালারা কিন্তু এই শ্রমিকদের চাপ দিচ্ছে। সব মিলে কিন্তু তারা কিন্তু যেমনটি বলছেন এখানে কিন্তু তারা নিরুপায় হয়ে কিন্তু এই যেটি নবীনগর চন্দ্রা মহাসড়ক সেখানে কিন্তু তারা এখানে এই সড়ক অবরোধ করছে এবং এই সড়ক অবরোধের কারণে কিন্তু প্রতিদিনই আমরা দেখতে পাচ্ছি এই গত 4 দিন যাবত এই সড়কে কিন্তু যানজটের সৃষ্টি হচ্ছে এবং যারা এই মহাসড়কে যারা চলাচল করে তারা কিন্তু বিপাকে পড়ে। নৌসিন, সাভার থেকে জানাচ্ছিলেন সহকর্মী এম এ হালিম। জামালপুরে একটি সড়কের অভাবে প্রায় 10,000 মানুষ ভোগান্তিতে পড়েছেন। বঞ্চিত হচ্ছেন কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যসেবা থেকে। দ্রুত সমস্যার সমাধানের দাবি স্থানীয়দের। চারপাশে ফসলের ক্ষেত, মাঝখানে কমিউনিটি ক্লিনিক, নেই কোনো সংযোগ সড়ক। আবাদি জমির আইল দিয়ে যেতে হয় এই স্বাস্থ্যকেন্দ্রে। সামান্য বৃষ্টি হলে সৃষ্টি হয় চরম ভোগান্তির। বর্ষাকালে ক্লিনিকে যেতে হয় নৌকা দিয়ে। জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার কামারাবাদ ইউনিয়নের চরধারা বর্ষা গ্রামের কমিউনিটি ক্লিনিকের চিত্র এটি। গর্ভবতী মা এবং শিশু বাচ্চাদেরকে নিয়ে তারা সঠিক মতো আসতে পারে না। মালর যখন ক্ষেত খোলার আইল দিয়ে আইতে দেয় না, ক্ষেত মধ্যে পারা পরে এর নিয়ে কাজে ঝরকা হয়। মাংনা চিকিৎসা কিন্তু আয়াহের রাস্তার পাশ থেকে ঘুরে ঘুরে জায়গা। আমাদের নদীর উপর থেকে অনেক মানুষ আসে, তারা সুন্দরভাবে চিকিৎসা নিতে পারছে না একমাত্র রাস্তার কারণে। আমাদের এখানে 10 থেকে 12,000 লোকজন বসবাস করে সেবা নেয়। তাদের আসার সময় অনেক কষ্ট হয়। আমিও বর্ষাকালে বন্যা আসলে আসতে পারি না। 2013 সালে কমিউনিটি ক্লিনিক স্থাপনের জন্য 8% জমি দান করেন হাসনাত আলী। স্বাস্থ্য অধিদপ্তরের অর্থায়নে 20 লাখ টাকা ব্যয়ে ক্লিনিকের নির্মাণ কাজ শেষ হয় 2015 সালে। তবে সড়ক না থাকায় চিকিৎসা সেবা নিতে দুর্ভোগ পোহাচ্ছেন সাধারণ মানুষ। যাতে দুইটা সব পাই আমি এই আশায় দিছি। এখন মানুষ ওই সত্যি করে হয়ে গেছে পথ আইলে করে পথ দেয় না। সরকারের কাছে একটু চাই যে এই সাহায্য চাই যে আস্তে আস্তে যাতে হয়
মানুষজন সুচিকিৎসা পায়। সড়কের বিষয়টি সমাধানের আশ্বাস দেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। তো এই বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ওখানকার স্থানীয় যারা জনপ্রতিনিধি সহ অন্য ব্যক্তি আছে তাদের সাথে পরামর্শ ক্রমে আমরা এইখানে যাতায়াত ব্যবস্থা চেষ্টা করব। ক্লিনিকটিতে প্রতিদিন 40 থেকে 50 জন রোগী চিকিৎসা নিতে আসেন। দীপ্ত বার্তা কক্ষ। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হিসেবে 27 বছর বয়সী ক্যারোলাইন লেভিটের নাম ঘোষণা করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হবেন দেশটির ইতিহাসে হোয়াইট হাউসের সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি। ট্রাম্পের প্রথম মেয়াদে সহকারী প্রেস সেক্রেটারির দায়িত্ব পালন করেছিলেন ক্যারোলাইন লেভিট। 2022 সালে তিনি নিউ হ্যাম্পশায়ার থেকে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের নির্বাচন করে হেরে যান। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনে 2টি ফ্ল্যাশ বোমা আঘাত এনেছে। স্থানীয় সময় শনিবার উত্তরাঞ্চলের সিজারিয়া শহরের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। নিরাপত্তা বাহিনী জানায় নেতানিয়াহুর বাড়ির সামনে বাগানে 2টি আগুনের গোলা এসে পড়ে। তবে এ সময় প্রধানমন্ত্রী ও তার পরিবারের কেউ বাড়িটিতে ছিলেন না। চীনের পূর্বাঞ্চলীয় উইক্সিং শহরের এলোপাতারি ছুরিকাঘাতে 8 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন 17 জন। শনিবার 21 বছর বয়সী এক শিক্ষার্থী এ হামলা চালায়। ওই শিক্ষার্থীকে পুলিশ গ্রেপ্তার করেছে। তিনি উইক্সিং ভোকেশনাল ইনস্টিটিউট অফ আর্টস অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থী। পুলিশ জানিয়েছে পরীক্ষায় অকৃতকার্য হওয়ার ক্ষোভ থেকে ওই শিক্ষার্থী এলোপাতারি ছুরি হামলা চালিয়েছে। শেষ করছি দীপ্ত সংবাদ। আমাদের পরবর্তী আয়োজন দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও দেশ বিদেশের নানা তথ্য জানতে চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।